24 ঘন্টা বা একদিন। এই সময়ের মধ্যে আপনার হৃৎপিণ্ড প্রায় 1 লক্ষ বার পাম্প করে পৃথিবী থেকে হারিয়ে যায় কয়েক ডজন প্রজাতির প্রাণী, আর বজ্রপাত হয় প্রায় 80 লক্ষ বার। আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা একজন নভোচারী দেখে ফেলে 16টা সূর্যোদয় আর 16টা সূর্য অস্ত। এদিকে পৃথিবীতে জন্ম নেয় প্রায় 3,90,000 শিশু, আর মারা যায় প্রায় 1,70,000 মানুষ। মাত্র একদিনেই ঘটে যায় এই বিশাল নাটকীয় পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, একদিনকে আমরা কেন 24 ঘন্টায় ভাগ করলাম? কে ঠিক করলো এই সময় গণনার হিসাব? আজ সময় আমাদের হাতের মুঠোয়, আক্ষরিক করতেই ফোন আনলক করলেই সামনে চলে আসে সময়। টেকনোলজি চালিত এই পৃথিবীতে পারমাণবিক ঘড়ি বা অ্যাটমিক ক্লক আমাদেরকে দিচ্ছে নির্ভুল সময়, এতটাই নির্ভুল যে 138 মিলিয়ন বছরে মাত্র 1 সেকেন্ড ভুল করার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের পূর্বপুরুষদের জন্য সময় নির্ধারণ কি এতটা সহজ ছিল? আপনি দেখছেন বিশদ বিশ্লেষণ। আজ আমরা ডুব দেব সময়ের ভেতরে, দেখব কিভাবে মানুষ সময় মাপার প্রযুক্তি তৈরি করলো, আর জানব সেই গল্প। শুরু করছি প্রাচীন সভ্যতা দিয়ে। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকায় তখনই আসলে সময়ের ধারণা জন্ম নিয়েছিল। একবার সূর্যোদয় এবং সূর্য অস্ত গেলে তারা ধরে নিত একদিন, আর চাঁদের ক্ষয়ে যাওয়া এবং আবার পূর্ণ হওয়া, অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমা, চাঁদের চন্দ্রাকার থেকে বৃত্তাকার হওয়ার সময়কালকে ধরা হতো 1 মাস। এইসব থেকে আরও একটু সূক্ষ্মভাবে সময় নির্ধারণ করার জন্য প্রাচীন মিশরীয়রা সানডায়াল ঘড়ির ব্যবহার শুরু করেছিল। এটা ছিল অনেকটা দণ্ড বা কাঠি, যেটার ছায়া সূর্যের অবস্থানের সাথে সাথে পরিবর্তন হতো। ছায়ার এই নাড়াছাড়া দেখেই মানুষ বুঝতো এখন দিনের কোন সময় চলছে। এর প্রমাণ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 1500 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর আগেই মানুষ সূর্যের ছায়া দিয়ে সময় মাপতে শুরু করেছিল। সানডায়ালের সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে অবেলিস্ক। এটা ছিল বিশাল একটা পাথরের স্তম্ভ। দিনের বেলায় সূর্যের আলো এই স্তম্ভে পড়লে সেটার ছায়া মাটিতে পড়তো, আর সেই ছায়া দেখে শুধু সময় নয়, গ্রীষ্মকাল আর শীতকালের আয়ন পর্যন্ত নির্ধারণ করতে পারত। কিন্তু এই পদ্ধতির একটা সমস্যা ছিল, মেঘলার দিনে বা রাতে সানডায়াল ঘড়ি কাজ করতো না। তাই মিশরীয়রা এর সমাধান হিসাবে পানি ঘড়ির ব্যবহার শুরু করে। একটা পাত্রে পানি ভরে নিচ দিয়ে ফুটো করে দিত, আর সেই ফুটো দিয়ে ফোটায় ফোটায় পানি নামতো। পাত্রের ভিতরের দাগ দেখে সময় নির্ধারণ করা হতো। কিন্তু সমস্যা ছিল, পানি যত খালি হতে থাকতো পাত্রের চাপ তত কমে যেতে থাকতো, যার ফলে পানির গতি দৃঢ় হয়ে যেত আর সময়ের হিসাবও ভিন্ন হয়ে যেত। পরে এই সমস্যা সমাধানের জন্য থিসিবিয়াস নামক এক আলেকজান্ড্রিয়ান গণিতবিদ পানির নিচে পড়া থেকে পানির উপচে পড়া দেখে সময় নির্ধারণ করার একটি ঘড়ি আবিষ্কার করেছিলেন, যেটাকে জল ঘড়ি বলা হতো। আর এই জল ঘড়িই ছিল বিশ্বের প্রথম মেকানিক্যাল ঘড়ি। অন্যদিকে এশিয়ার মানুষ সময় মাপার জন্য আরও কিছু অভিনব পদ্ধতি বের করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল মোমবাতি ঘড়ি। একটা লম্বা মোমবাতির গায়ে সমান সমান দাগ কেটে রাখা হতো। মোমবাতি জ্বলার সময় যতটা অংশ গলে নিচে নামতো, মানুষ সেটা দেখে বুঝতে পারত ঠিক কতটুকু সময় কেটে গেছে। চীনের এক বিখ্যাত কবি ইউজিংউ 520 খ্রিস্টাব্দে তার লেখায় প্রথম তিনি মোমবাতি ঘড়ির কথা উল্লেখ করেছিলেন। তখনকার দিনে রাতের বেলায় সময় মাপার জন্য এটা ছিল দারুণ একটা সমাধান। মোমবাতি ঘড়ির পাশাপাশি এশিয়ার মানুষ ব্যবহার করতে শুরু করেছিল ধূপঘড়ি। ধূপঘড়ি দিয়ে সময় নির্ণয় করার জন্য একটা লম্বা ধূপকাঠি জ্বালানো হতো, আর সেটার পুরার গতি থেকেই সময় নির্ধারণ করা হতো। কিছু ধূপকাঠির সাথে আবার ছোট ছোট দাতব দানা বসানো থাকতো। ধূপ পুড়তে পুড়তে দাতব দানাগুলো মাটিতে পড়ে যেত, আর এটা দেখেও সময় নির্ধারণ করা যেত। অবিশ্বাস্য হলেও সত্যি, জাপানের গেইশারা 1924 সাল পর্যন্ত এই ধূপঘড়ি ব্যবহার করত। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের কাছে সময় মাপা ছিল অনেকটা প্রকৃতির সাথে একাত্ম পোষণ করা। এই দীর্ঘ আলোচনার পরেও যে প্রশ্নটা এখনও বাকি, তা হচ্ছে কেন একদিনকে 24 ঘন্টায় ভাগ করা হলো? প্রাচীন মিশরীয়রা সানডায়ালকে ভাগ করেছিলেন 2টা ভাগে, অর্থাৎ একবার সূর্যোদয় থেকে সূর্য অস্তকে 12 ঘন্টা, আবার সূর্য অস্ত থেকে সূর্যোদয়কে আরও 12 ঘন্টা হিসাবে তারা ভাগ করেছিলেন। এই যে 12 ঘন্টা আর 12 ঘন্টা, এই দুই মিলেই হয়েছিল 24 ঘন্টা। ধারণা করা হয় এটাই ছিল 24 ঘন্টা হওয়ার প্রথম যুক্তি। আবার 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা, এগুলো আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু আপনি কি জানেন যে কেন 1 মিনিটকে 60 ভাগে ভাগ করে 60 সেকেন্ড ধরা হয়েছে? কেন 60 মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটেই কেন? 100 মিনিটও তো 1 ঘন্টা হতে পারতো, তাতে অসুবিধা কি ছিল? কিংবা 100 সেকেন্ডও 1 মিনিট হতে পারতো। সেই হাজার হাজার বছর ধরে চলে আসা পদ্ধতিতেই এই হিসাব এখনও কেন করা হয়? এই নিয়ম চালু হওয়ার পিছনে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। প্রথমত হচ্ছে সংখ্যাগত কারণ। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এসছে আমাদের হাতের যে 10টি আঙুল আছে তার কারণেই, কারণ এর ফলে কোনো কিছু গণনা করতে সুবিধা হয়। আজ থেকে প্রায় অন্তত 5000 বছর আগে সুমেরীয় সভ্যতা তাদের জটিল গাণিতিক এবং জ্যামিতিক হিসাব করার জন্য দশমিক সংখ্যা ব্যবহার করার পরিবর্তে 12 এবং 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত।
এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সীমাবদ্ধতা হলো এই সংখ্যাকে 2 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেই তুলনায় কিন্তু দেখতে গেলে 12কে 2, 3, 4, 6 দ্বারা ভাগ করা যায় এবং 60কে 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20 এবং 30 দ্বারা ভাগ করা যায়। ফলে এসব পদ্ধতিতে ভগ্নাংশের হিসাব করা অনেকটাই সহজ ছিল। আচ্ছা, বিষয়টাকে আরো একটু সহজ করে বলি। ধরুন যদি 1 ঘন্টা হতো 100 মিনিটে আর 1 মিনিট হতো 100 সেকেন্ডে, তাহলে আধা ঘন্টা সমান হতো 50 মিনিট, 1/3 হতো 33.33 মিনিট, 1/4 হতো 25 মিনিট, 1/5 হতো 20 মিনিট, 1/6 হতো 16.16 মিনিট। এই হিসাব করতে অনেক ভগ্নাংশ আর দশমিক আসতো। কিন্তু আমাদের বর্তমান যে 60 মিনিটের সিস্টেম, সেখানে আধা ঘন্টা সমান 30 মিনিট, 1/3 সমান 20 মিনিট, 1/4 সমান 15 মিনিট, 1/5 সমান 12 মিনিট আর 1/6 সমান 10 মিনিট। খেয়াল করুন, এগুলো সবই পূর্ণ সংখ্যা, এতে কোনো ভগ্নাংশের ঝামেলা নেই। তাতেই বোঝা যাচ্ছে সময় মাপার জন্য 60 আসলেই একটা ম্যাজিক্যাল নাম্বার। এছাড়াও সুমেরীয় সভ্যতার মানুষদের পরবর্তীতে বেবিলিয়নরা তাদের হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আর যে বাকি 4টি আঙুল আছে তার একটি আঙুল সমান 3 ধরে এক হাতে মোট 12 পর্যন্ত গণনা করতে পারত। এক হাতের 12টি সংখ্যাকে যদি অন্য হাতের 5 আঙুল দ্বারা গুণ করা হয় তাহলে সর্বোচ্চ সংখ্যা হিসেবে 60কে পাওয়া যায়। এটিও ছিল এই মিনিট এবং সেকেন্ড গণনা করার ক্ষেত্রে 60 সংখ্যাটিকে নির্বাচন করার একটি গুরুত্বপূর্ণ কারণ। এবার আসি মধ্যযুগে কিভাবে প্রথম মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার হয়েছিল সেই গল্পে। মেকানিক্যাল ঘড়ি বড় আকারে তৈরি করেন প্রথমে খ্রিস্টান ভিক্ষুরা। প্রার্থনা আর কাজের সময় মেনে চলার জন্য এই ঘড়ির আবিষ্কার হয়েছিল। 996 খ্রিস্টাব্দে ভবিষ্যতের পোপ সিলভাস্টার দ্বিতীয় জার্মানির ম্যাগডবার্গে প্রথম রেকর্ডেড ঘড়ি আবিষ্কার করেন। তারপর এলেন ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগনেস। গ্যালিলিওর তত্ত্ব ব্যবহার করে তিনিই প্রথম তৈরি করেন পেন্ডুলাম ক্লক আর পকেট ওয়াচের স্প্রিং। এগুলো প্রথম ব্যাপকভাবে বিশ্বে ছড়িয়ে পড়ে, প্রত্যেকের হাতের মুঠোয় সময় চলে আসে। এরপরই শুরু হয় আধুনিক যুগের। পেন্ডুলাম ক্লকের পেন্ডুলামের 1 দোলন সমান সমান 1 সেকেন্ড ধরা হতো, কিন্তু পরিবেশ, তাপমাত্রা এসবের কারণে এর সঠিকতা কমে যেত। তারপর হলো কোয়ার্টাস ক্রিস্টাল। বিদ্যুৎ দিলে এই ক্রিস্টাল নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পিত হতো। প্রতি সেকেন্ড সমান সমান 32,768 বার এটি কম্পিত হতো। এই পদ্ধতিতে অনেক নির্ভুল সময় পাওয়া গেলেও সেটা একেবারেই নির্ভুল ছিল না। আরও নির্ভুল সময় মাপার জন্য তৈরি হলো অ্যাটমিক ক্লক। 1967 সালে বিজ্ঞানীরা ঠিক করেন পরমাণুর 1 সেকেন্ড সমান সমান সিজিয়াম 133 পরমাণুর 919,26,31,770 বারের দোলন। এই নিখুঁত হওয়ার প্রচেষ্টা পরবর্তীতে আরও চলতে থাকে, আর সেই প্রক্রিয়া অনুসারে 2018 সালে এসে বিজ্ঞানীরা আরও উন্নত ক্লক আবিষ্কার করেন, যেটা ছিল ইথারবিয়াম পরমাণুর 1000টা অ্যারে দিয়ে তৈরি, যা এতটাই নিখুঁত যে পৃথিবীর মধ্যাকর্ষণের ক্ষুদ্রতম পার্থক্য মাপতে পারে। সময় মাপার এই যাত্রা এখনও শেষ হয়নি। হয়তো আগামী দশক, শতাব্দী বা সহস্রাব্দে নতুন প্রযুক্তির আবিষ্কার হবে, কিন্তু শেষ পর্যন্ত উত্তর হবে একটাই, সেটা সময়ই বলে দেবে সময় কতটা নির্ভুল। আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিশদ বিশ্লেষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদেরকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।